কাশ্মীরে হামলাকারীদের দুজন পাকিস্তানি, দাবি ভারতীয় পুলিশের। মোদির রণহুঙ্কার, সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তির হুঁশিয়ারি, জবাব দিতে পাকিস্তানে জরুরি বৈঠক। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত অনেক, ত্রাণের গুদামে হামলায় সমর্থন আছে মার্কিন রিপাবলিকানদের, দাবি ইসরায়েলের। হামাস নিয়ে বিতর্কিত মন্তব্য মাহমুদ আব্বাসের। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের ইতি টানার ইঙ্গিত ট্রাম্পের। শুল্ক নামতে পারে 50 থেকে 65% মধ্যে। ওয়াশিংটন চুক্তি চাইলে আলোচনায় বসতে রাজি, জানালো বেইজিং। এবং ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। নিউ জার্সিতে পুড়ে ছাই 13,000 একরের বেশি এলাকা। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে আগুন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। কাশ্মীরে হামলাকারীদের দুজন পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। জড়িতরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্ক। পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পদক্ষেপের জবাব দিতে জরুরি বৈঠকে বসাচ্ছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার 2 দিন পর বৃহস্পতিবার প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। বিহারের রাজনৈতিক জনসমাবেশে দেয়া বক্তব্যে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। ভারত প্রতিটি সন্ত্রাসী ও তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। এদিনও ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে স্লোগান দিয়েছেন বিক্ষোভধরা। সন্দেহভাজন সন্ত্রাসীদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে কাশ্মীর পুলিশ। তারা সবাই পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলেও দাবি করা হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। সব ভারতের নাটক বলে মন্তব্য করেছে সংগঠনটির অন্যতম প্রধান সাইফুল্লাহ। সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীরে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পেহেলগাম। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও শঙ্কায় ভুগছেন স্থানীয়রা। হামলার ঘটনায় উত্তাপ বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। বুধবার রাতে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। রাতেই নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে ডেকে সরকারের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ভারতের পদক্ষেপের পাল্টা জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেছে পাকিস্তান। বৈঠকে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানা গেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে বলেও দাবি করেছে দেশটির অনেক রাজনীতিবিদ। রাহানুল রানা, সময় সংবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা থেকে পর্যটকদের বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ট্রাভেল গাইড সৈয়দ আদিল হোসেন শাহ। তার চেষ্টাতেই অনেক পর্যটক সেখান থেকে পালাতে সক্ষম হয়। যদিও অস্ত্রধারীদের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আদিল। ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় তার বাবা মা। তবে আদিলের সাহসিকতা ও ত্যাগের জন্য গর্বিত পেহেলগামের বাসিন্দারা। কিছুতেই থামছে না এ মায়ের কান্না। ছেলেকে হারিয়ে দিশেহারা সৈয়দ আদিল হোসেন শাহের বাবা মা। পেহেলগামে অস্ত্রধারীদের হামলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় আদিলের স্বজনরা। মাত্র 28 বছর বয়সী আদিল একজন স্থানীয় ট্রাভেল গাইড ও ঘোড়া চালক ছিলেন। পেহেলগামে হামলার দিনও তিনি এক পর্যটক পরিবারকে উপত্যকার সৌন্দর্য ঘুরে দেখাচ্ছিলেন। হঠাৎ করেই ভেসে আসে গুলির শব্দ। সেই সময় সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন আদিল। তিনি এক বন্দুকধারীর দিকে দৌড়ে যান এবং তার অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করেন। এই কয়েক সেকেন্ডের মধ্যে অনেক পর্যটক পালিয়ে যাওয়ার সুযোগ পান। তবে দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টায় ব্যর্থ হন এবং সন্ত্রাসীরা আদিলকে গুলি করে হত্যা করে।
জম্মু কাশ্মীরের স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে মাত্র একজন স্থানীয় ছিলেন, আর তিনিই হলেন সাহসী সৈয়দ আদিল হোসেন শাহ। স্থানীয়রা বলেন, যখন সন্ত্রাসীরা বিভাজনের বুলেট নিয়ে এসেছিল তখন আদিল ভালোবাসা নিয়ে সামনে দাঁড়িয়েছিল। সে শুধু জীবন বাঁচায়নি, দেশের জনগণের বিবেকও রক্ষা করেছে। আদিলের মতো পেহেলগামের স্থানীয় আরেক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যিনি কাঁধে করে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিলেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে প্রাণ গেছে আরও ৪৫ ফিলিস্তিনির। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে, নেতানিয়াহু বাহিনী নির্বিচার বোমা বর্ষণে উপত্যকার ৯০% বাড়ি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির দাবি করেছেন, গাজার খাদ্য ও ত্রাণ গুদামে বোমা বর্ষণের বিষয়ে মার্কিন রিপাবলিকান নেতাদের সমর্থন আছে। এদিকে ইসরায়েল যদি গাজা দখল না করে তবে নেতানিয়াহুর সরকার ভেঙে দেবার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা বাড়ছেই। প্রতিদিন নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। গণমাধ্যমের খবর, গেল একদিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধের এই 18 মাসে গাজায় নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেছে। যদিও গাজার সরকারি মিডিয়ার তথ্য বলছে, নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় 62,000। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে, উপত্যকার 90% বাড়ি ধ্বংস হয়ে গেছে নেতানিয়াহুর সেনাদের গোলার আঘাতে। দেখা দিয়েছে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি। খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। উপত্যকাটির এমন মানবিক বিপর্যয়ের মাঝেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির দাবি করেছেন, গাজার খাদ্য ও ত্রাণ গুদামে বোমা বর্ষণের বিষয়ে মার্কিন রিপাবলিকান নেতাদের সমর্থন আছে। তিনি বলেন, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে রিপাবলিকান পার্টির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে তার। এদিকে ইসরায়েল যদি গাজা দখল না করে তবে নেতানিয়াহুর সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, গাজায় ইসরায়েলি হামলার সম্পূর্ণ দায় প্রধানমন্ত্রীর। হুমকি দেন নেতানিয়াহু যেন দ্রুত হামাসকে পরাজিত করতে সামরিক অভিযান শুরু করেন, গাজা দখল করে সেখানে সামরিক সেনা শাসন জারি করেন এবং বন্দীদের ফেরানোর পাশাপাশি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করেন। অন্যদিকে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার পশ্চিম তীরের রামাল্লায় দলীয় পরিষদে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার হামাসকে পশুর সঙ্গে তুলনা করে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবার দাবি জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বলেন, গাজায় আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে উস্কানি দিচ্ছে সংগঠনটি। তার এই অবমাননাকর ভাষার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। হামাস শুধু একটা দল নয়, বরং এক প্রতিরোধের নাম। 1987 সালের প্রথম ইন্তিফাদায় জন্ম নেয়া এই সংগঠনটি গড়ে ওঠে দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আত্মরক্ষার প্রতীক হয়ে। এবার সেই সংগঠনটিকেই গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের জন্য দায়ী করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার এক বৈঠকে তিনি জানান, গাজার দায়িত্ব ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পিএর হাতে তুলে দিতে হবে হামাসকে। বক্তব্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবিলম্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বানও জানান। বক্তব্যের এক পর্যায়ে ফিলিস্তিনের স্বাধীনতা পশুর সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়ার কারণে উপত্যকাটিতে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। মাহমুদ আব্বাসের এই কথায় চটেছে হামাস। বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটির রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেন, আব্বাস নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। হামাস আরও জানায়, অস্ত্র ত্যাগ করলে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ কিভাবে গড়ে উঠবে। তার উপর গাজার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজও তারা গাজার শাসক।
2006 সালে গণতান্ত্রিক নির্বাচনে জিতে গাজায় ক্ষমতায় আসে হামাস। পরের বছর পিএর সঙ্গে বিরোধের পর গাজা নিয়ন্ত্রণে নেয় দলটি। সেই থেকে গাজা ও পশ্চিম তীর বিভক্ত। বিশ্লেষকদের মতে গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের প্রভাব আব্বাসের বক্তব্যে স্পষ্ট। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। বন্ধে চুক্তি করতে রাজি হলেও রাশিয়ার দখলকৃত ইউক্রেনের পুরো অঞ্চলকে স্বীকৃতি দেবেন না বলে সাফ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তার এমন মন্তব্যে ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, জেলেনস্কির এ ধরনের মন্তব্য চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লন্ডন সফরে না যাওয়ায় যুদ্ধ ইস্যুতে দেশগুলোর সরকারের প্রতিনিধিরা আলোচনা করেছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা থাকলেও সফর বাতিল করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপর বাকি দেশগুলোও জানায় এই আলোচনায় অংশ নেবেন না তাদের পররাষ্ট্রমন্ত্রীরাও, যদিও দেশগুলোর প্রতিনিধিরা ইউক্রেন ইস্যুতে বৈঠক করেছেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। যুদ্ধবন্ধে আগ্রহী হলেও রাশিয়ার কাছে কোনো অঞ্চল ছেড়ে দিতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভ কখনোই রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কোনো অঞ্চলকে স্বীকৃতি দেবে না। এদিকে জেলেনস্কির এমন মন্তব্যে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছেন জেলেনস্কি। ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে যুদ্ধ আরও 3 বছর চালিয়ে যেতে পারেন এবং নিজের পুরো দেশই হারাতে পারেন। যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 145% শুল্ক হার অনেক বেশি হয়ে যায়, এটা যথেষ্ট পরিমাণ কমানো হবে। হোয়াইট হাউসের কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চীনের ওপর ধার্য করা শুল্ক নেমে আসতে পারে 50 থেকে 65% মধ্যে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় চীন বলছে, হুমকি বন্ধ করে যুক্তরাষ্ট্র যদি চুক্তি করতে চায় তবে আলোচনায় বসতে রাজি বেইজিং। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করেছে। শুল্ক আরোপের বিষয়ে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সম্প্রতি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 245% করার ঘোষণাও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার সুর নরম করলেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্টের। বলেন, 145% শুল্ক অনেক বেশি হয়ে যায়, এটা যথেষ্ট পরিমাণে কমানো হবে। তবে শুল্ক হার শূন্য করা হবে না বলেও জানান ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চীনের উপর ধার্য করা শুল্ক 50 থেকে 65% নামিয়ে আনার পরিকল্পনা আছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানো নিয়ে ট্রাম্পের মন্তব্য ও মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হুমকি বা জবরদস্তির মাধ্যমে চাপ তৈরি করে কাজ হয় না। এসব না করে যুক্তরাষ্ট্র যদি চুক্তি করতে চায় তাহলে বেইজিং আলোচনায় বসতে রাজি। চীনের উপর পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্পের অবস্থান বদলের ঘোষণা আর মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক পুঁজিবাজারে। দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে বিগত কয়েক সপ্তাহ ধরে বৈশ্বিক পুঁজিবাজারে যে দরপতন চলছিল, মঙ্গলবার থেকে আবার তার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নানা দাবিতে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের 2টি জায়গায় বিক্ষোভ হয়েছে। তুরস্কে এরদোয়ান সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে বিরোধীরা। এদিকে প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ করেছে বলিভিয়ার কৃষকরা। আর্জেন্টিনায় সম্মানজনক পেনশন ও স্বাস্থ্যসেবার দাবিতে রাস্তায় নামে শত শত মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁবু টাঙিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় শত শত ফিলিস্তিনিপন্থী আন্দোলনকারী। ইসরায়েলি মন্ত্রী বেন গাভিরের সফরের প্রতিবাদে রাতভর প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার দেশটির ভারমন্ট ইমিগ্রেশন আদালতের সামনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ভিড় করে বহু আন্দোলনকারী। গ্রেফতার মহসিন মাহতাবির মুক্তির দাবি জানানো হয়। বুধবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তুরস্কের রাজধানী আঙ্কারায় জড়ো হয় শত শত বিক্ষোভকারী। তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধির সামনে অবস্থান নেন তারা। এদিকে লাতিন আমেরিকায় পরিস্থিতি আরও উত্তপ্ত। স্থানীয় সময় বুধবার বলিভিয়ার লা পাজে অর্থনৈতিক সংকটে পিষ্ট কৃষক, খনি শ্রমিক, শ্রমজীবীরা বিক্ষোভ কর্মসূচি করতে সমবেত হয় রাস্তায়। মুদ্রাস্ফীতি ও জ্বালানির ঘাটতিতে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এতে প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানায় তারা।
ভিন্ন চিত্রের দেখা মিলল আর্জেন্টিনায়। বুধবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে জড়ো হন শত শত বয়স্ক ব্যক্তি। পোপ ফ্রান্সিসের ছবি হাতে সম্মানজনক পেনশন ও স্বাস্থ্যসেবার আহ্বান জানায় আন্দোলনকারীরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ডিজিটাল আইন লঙ্ঘনে অ্যাপল ও মেটাকে 70 কোটি ইউরো জরিমানা ইউরোপীয় ইউনিয়নের। অভিযোগ প্রত্যাখ্যান প্রতিষ্ঠান দুটি। ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে 6.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির অন্যতম বড় শহর ইস্তাম্বুল। এ সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে আহত হয়েছেন 1.5 শতাধিক। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার দুপুরে হঠাৎ কেঁপে ওঠে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.2। কেন্দ্র ছিল সিলিভরি জেলায়, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 7 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 13 সেকেন্ড। ভূমিকম্পে আতঙ্কে লোকজন দৌড়ে বেরিয়ে আসেন বাড়িঘর থেকে। বহু মানুষ লাফিয়ে নিচে পড়েন। এতে আহত হন 150 জনের বেশি। কারো আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে গভর্নরের দপ্তর। ভূমিকম্পের পর আরও 2টি আফটারশক অনুভূত হয়। প্রতিটির মাত্রা ছিল 4.9। আতঙ্কিত নগরবাসী ক্যাম্প চেয়ার, পোষা প্রাণী আর ব্যাগ নিয়ে জড়ো হন উন্মুক্ত জায়গায়। এখন পর্যন্ত কোনো ভবন ধসেনি, তবে ফাতিপুর জেলায় পুরনো এক পরিত্যক্ত ভবনের অংশ ভেঙে পড়েছে। গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহ ও সুয়ারেজ লাইনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানান, ঘটনার পরপরই তিনি মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখন পর্যন্ত কোনো গুরুতর সমস্যা নেই, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি বড় ভূমিকম্প নয়, বরং ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত। এরই মধ্যে 2 দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলগুলোর খোলা মাঠ ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ। মোবাইল নেটওয়ার্কে চাপ কমাতে জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। সঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওশেন কাউন্টির 13,000 একরের বেশি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে নিউ জার্সির 20 বছরের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। এদিকে ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন শহরগুলোতে ছড়িয়েছে তীব্র আগুন। পুড়ে গেছে সদ্য পুনরুদ্ধার করা প্রকৃতি সংরক্ষণ এলাকাও। দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি জোনস রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে 13,000 একরের বেশি জমিতে। বুধবার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনও পুরোপুরি নেভেনি। দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেথ শেমেশ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাফ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এর মধ্যেই শহরগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। রেল লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি হেলিকপ্টার সহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রাকৃতিক এ দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির নির্মম ও নীরব প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ভয়েস অব আমেরিকা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন বিচারক। বুধবার এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মার্কিন অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধে ট্রাম্পের উদ্যোগকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। এর আগে মার্চের মাঝামাঝিতে 1300-র বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়। ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অব আমেরিকার আগের সক্ষমতা পুনরায় ফিরে আনে সেই নির্দেশ দিয়েছেন ওই বিচারক। একই সঙ্গে আরও 2টি সংবাদ মাধ্যম, রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কসের সক্ষমতাও ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন লঙ্ঘনের অভিযোগে অ্যাপলকে 570 ও মেটাকে $228 মিলিয়ন জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইউ এর অ্যান্টি ট্রাস্ট রেগুলেটর এ জরিমানা ঘোষণা করে। ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুযায়ী বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রথমবারের মতো এই জরিমানা করা হলো। অভিযোগে বলা হয় অ্যাপল নিজেদের অ্যাপ স্টোরের বাইরে যেতে গ্রাহকদের বাধা দেয়। অন্যদিকে মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামে পে অর কনসেন্ট মডেল চালু করায় গ্রাহকদের বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন কিনতে বাধ্য করা হয়, যা ডিএমএ আইন লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ইউ। ইউরোপীয় কমিশনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে অ্যাপল ও মেটা। চীনে শুরু হয়েছে 21তম সাংহাই অটো শো, যেখানে প্রদর্শিত হচ্ছে শতাধিক নতুন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। এই আয়োজনটি দেখতে ভিড় করেছেন অনেকে। প্রদর্শনী চলবে মে মাসের 2 তারিখ পর্যন্ত। অডি থেকে শুরু করে বিএমডব্লিউ, ভক্সওয়াগন সহ বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি সব গাড়ির দেখা মিলল এক ছাদের নিচে। চীনের সাংহাই শহরে স্থানীয় সময় বুধবার শুরু হয় 21তম সাংহাই অটো শো। আয়োজনে 70টিরও বেশি গাড়ি নির্মাতা হাজির হয়েছেন 100রও বেশি সংখ্যক নতুন মডেলের গাড়ি নিয়ে। এই প্রদর্শনী দেখতে ভিড় করেছেন বহু গাড়িপ্রেমী ও উৎসুক দর্শনার্থী। সাংহাই অটো শো এখন আর শুধু গাড়ির প্রদর্শনী নয়, এটি বৈশ্বিক প্রযুক্তি শক্তির মহড়ার মঞ্চ, যেখানে নেতৃত্বের জন্য লড়াই করছে চীন, ইউরোপ ও নতুন প্রজন্মের নির্মাতারা। আপনি নিশ্চয়ই দেখছেন চীনের বাজার প্রযুক্তির জন্য অত্যন্ত সহায়ক। আমরা এখানে বহু বছর ধরে আছি। এই বাজারে আমাদের অবস্থান খুবই শক্ত। আমাদের রয়েছে গভীর স্থানীয় জ্ঞান, যেটা কাজে লাগিয়ে আমরা ব্যবসা বড় পরিসরে প্রসারিত করতে পারি এবং একই সঙ্গে এই অভিজ্ঞতা আমাদের বৈশ্বিক কার্যক্রমেও কাজে লাগাতে পারি। তবে গাড়ির এই প্রযুক্তিগত উৎসবের পেছনে রয়েছে অজানা এক আতঙ্ক, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ। সরবরাহে শৃঙ্খলা ভাঙার শঙ্কা আর বাজার চাহিদা কমে যাওয়ার আশঙ্কা নিয়েই আয়োজন করা হলো গাড়ির এই বৈশ্বিক প্রতিযোগিতা। সাংহাই অটো শো চলবে মে মাসের 2 তারিখ পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাশ্মীরে হামলাকারীদের 2জন পাকিস্তানি দাবি ভারতীয় পুলিশের। মোদির রণহুঙ্কার, সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তির হুঁশিয়ারি, জবাব দিতে পাকিস্তানের জরুরি বৈঠক। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত অনেক, ত্রাণের গুদামে হামলায় সমর্থন আছে মার্কিন রিপাবলিকানদের, দাবি ইসরায়েলের। হামাস নিয়ে বিতর্কিত মন্তব্য মাহমুদ আব্বাসের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।